দেখো, তুমি আর্জেন্টিনার সমর্থক হতে পারো, নাও হতে পারো। আর্জেন্টিনা ভালো কিছু করলে তোমার ভালো লাগতে পারে অথবা ভালো নাও লাগতে পারে। কিন্তু কাল যখন 55 মিনিটে ইংল্যান্ড এগিয়ে গেল এবং 85 মিনিট অবধি গোল আসছে না, একদম 85 মিনিট থেকে যখন 86 মিনিটের দিকে ম্যাচ যাচ্ছে, তখন আর্জেন্টিনা গোল করলো। ঠিক এই মাঝের আধ ঘন্টা আর্জেন্টিনা যে লেভেলের প্রেস করেছিল আর যেভাবে ইংল্যান্ড অল আউট ডিফেন্সে চলে গেছিল, হয়তো অনেকেই ধরে নিয়েছিল যে আর আগের 3টে ম্যাচের মতো আর্জেন্টিনার কামব্যাকটা হয়তো হচ্ছে না। কিন্তু আমি আমার প্রিভিউতে বলেছিলাম যে লাস্ট হুইসেল না পড়া অবধি আর্জেন্টিনার ব্যাপারে কোনো কিছু প্রেডিকশন করাটা উচিতই নয়, উচিত হবে না, এবং সেটা ক্রাইমই হবে। আর এই মাঝের আধ ঘন্টাতে বোধ হয় নিঃশব্দেই আমরা অনেকেই গুনগুনিয়ে নিয়েছিলাম, अभी ना जाओ छोड़कर के दिल अभी ভরা নেই। আর এই 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে লেভেলের কামব্যাকের স্টোরিগুলোকে পরপর সাজাচ্ছে, এটা নিয়ে একটা ইতিহাসের বই লেখা যেতেই পারে। কালকের যে দুটো গোল, বিশেষ করে এনজোর যে গোলটা, এনজো ওয়াজ ট্রাইং আ লট, অনেক কিন্তু ওই জায়গা থেকেও শট দিচ্ছিল, দুটো বারের ওপর দিয়ে চলে যায়, একটা পিকফোর্ড সেভ করে এবং সেই সেভের যে কর্নার, সেখানের মুভমেন্ট থেকেই গোলটা কিন্তু হয়। সো এনজো ওয়াজ ট্রাইং। এবং লটারো মার্টিনেজ আবারও কিন্তু একটা ক্লাচ পারফরমেন্স কালকের ম্যাচে দিয়েছে, যে জায়গা থেকে হয়তো অনেকেই হেডে ফিনিশটা করতে পারছিল না বা পিকফোর্ড সেভ করছিল, সেখানেই যে জায়গা থেকে পিকফোর্ডকে বিট করা যায় সেটা কিন্তু লটারো খুঁজে পেয়েছিল। লাস্ট সেকেন্ড অবধি যে রেফারি যতক্ষণ না ফাইনাল হুইসেলটা দিচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এই টিমটা ফাইট করে যাচ্ছে। কে ভেবেছিল কেপ ভার্দে ওরকম ফুটবল খেলবে, কে ভেবেছিল ইজিপ্ট ওরকম ফুটবল খেলবে, কে ভেবেছিল সুইজারল্যান্ড ওরকম ফুটবল খেলবে। সব জায়গা থেকে কিন্তু আর্জেন্টিনা ফিনিক্স পাখির মতো কামব্যাক করেছে। এবং এই ইংল্যান্ড ম্যাচটাও, যেখানে 55 মিনিটে ইংল্যান্ড এগিয়ে যাচ্ছে এবং ইংল্যান্ডে যে শক্তি রয়েছে, সবাই প্রায় ধরেই নিয়েছিল যে ইংল্যান্ড আরও প্রেস করবে, এত ইজি হবে না আর্জেন্টিনার জন্য। এবং টিমটাকে এক্সস্টেড লাগছে, কারণ দেখো পরপর 3টে ম্যাচ প্রায় 4 ঘন্টা কিন্তু খেলেছে এই টিমটা। 330 মিনিট তো রেগুলেশন টাইম, আর 3টে ম্যাচের যদি সব মিলিয়ে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, ইঞ্জুরি টাইম, এক্সট্রা টাইম হাবি যাবি ধরে নিই, তাহলে আরও প্রায় 30 মিনিট এক্সট্রা এই টিমটা খেলেছে। মানে 3টে ম্যাচে 360 মিনিট দেওয়ার পর 4 নম্বর একটা নকআউট ম্যাচে এসে সেই টিমটা যে শুরু থেকে বিরাট কিছু ভালো করতে পারবে না, সেটাই খুব স্বাভাবিক। এবং সেখানে অনেকে ধরে নিচ্ছিল যে ইংল্যান্ড টিমটার মধ্যে আরও একটু বেশি শক্তি রয়েছে, প্রচুর ইয়াং প্লেয়াররা রয়েছে যারা এত ইজিলি কিন্তু আর্জেন্টিনাকে ওই পকেটগুলো খুঁজতে দেবে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই জানি, আর্জেন্টিনারও সবাই জানে, যে এই টিমটাতে এমন একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু মুহূর্তের মধ্যে মুহূর্তকে বদল করে দিতে পারে। লিও মেসি যদি 30 সেকেন্ডের একটা ঝলকের সুযোগ পায়, সেখানে যে কোনো অপোনেন্ট, সে যতই আলট্রা ডিফেন্সিভ মোডে যাক না কেন, যতই লো ব্লক খেলুক না কেন, আলটিমেট সেটাকে ভেঙে দিতে পারে, সেই ক্ষমতাটা তার মধ্যে রয়েছে। এবং সেটা করলো। দেখো, প্রথম যে গোলটা আর্জেন্টিনা পেয়েছি, যেটা ইকুয়ালাইজ গোল, যেটা এনজোর গোল, সেখানে এনজোর ক্রেডিট সব থেকে বেশি, সব ঠিক কথাই। সেখানে মেসি তাকে খুঁজে পেয়েছিল, মেসি ওই পকেটটা সার্চ করছিল, ফাঁকা পকেট থেকে ভালো বল বাড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় গোলটা, যেটা উইনিং গোল, যেটা লটারও গোল করলো, মেসি বাঁ ফুটবলার, ডান পাটা তার প্রায় চলে না বললেই চলে। যদিও ডান পায়ে বেশ কিছু গোল রয়েছে, অ্যাসিস্টও রয়েছে, কিন্তু ডান পায়ের ওই জায়গা থেকে ম্যাচের ওই টাইমিংয়ে যেখানে অলমোস্ট পাগুলো টায়ার্ড হয়ে গেছে, সেই ডান পা যেটা উইকার ফুট, সেখান থেকে ওরকম একটা হাই ফ্লাইড ক্রস, এবং সেটা আলটিমেট মানে প্লেটে মিষ্টি সাজানোর মতো লটারোকে সাজিয়ে দেওয়া হলো। লটারো কাজ ছিল টুক করে ওটা নিয়ে মুখে পুরে দেওয়া, সেটাই কিন্তু লটারো করেছে। ওই গোলটা করা ছাড়া লটারোর কাছে কোনো অপশন ছিল না, ইউ হ্যাভ টু স্কোর ফ্রম দ্যাট ক্রস। এটাই হচ্ছে কোথাও একটা ম্যাজিক, যেটা সবাই জানে যে মেসির মধ্যে রয়েছে, মেসি সেটা ক্রিয়েট করতে পারে। এবং সেই কারণে কিন্তু এই টিমটা এত সমালোচনার পর যে উইকার টিমকে ফেস করেছে, আমি আগেও বলেছি উইকার টিমকে ফেস করলেও কিন্তু কখনো মনে হয়নি যে ফুৎকারে উড়িয়ে দিল, ইজিলি আউটপাস্ট করে দিল। সেখানে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, সেখানে এক্সস্টেড সিচুয়েশন গেছে, সেখানে সাফোকেশন হয়েছে, তারপর একটা ম্যাচ গিয়ে বেরিয়ে এসেছে। তো এই টিমটাকে নিয়ে রিসার্চ হওয়া দরকার রয়েছে। আর যদি ইংল্যান্ডের হেরে যাওয়ার কথা বলি, তাহলে দেখো, নিজেদের পায়ে কিভাবে নিজে কুড়ুল মারতে হয় সেটা ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে, পরিষ্কার দেখিয়ে দিয়েছে। 55 মিনিটে তুমি লিড করছো অপোনেন্টকে, আর্জেন্টিনা অপোনেন্ট এরকম কেউ না যে 55 মিনিটের লিড দেখে 60-65 মিনিটের পর ম্যাচটা ছেড়ে দেবে। এই আর্জেন্টিনার পাস্ট রেকর্ড পরে, মানে আগের 3টে ম্যাচের রেকর্ড বলছে লাস্ট সেকেন্ড অবধি আর্জেন্টিনা ফাইট করেছে। তো সেই টিমটার এগেনস্টে তুমি লিড নিচ্ছ, লিড নেওয়া প্লেয়ারকে তুমি রিপ্লেস করছো, যে উইঙ্গার তোমার ক্রস বাড়ালো, যার এর থেকে অ্যাসিস্ট হলো, সেই প্লেয়ারকে তুমি রিপ্লেস করছো, তুমি ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে যাচ্ছ, এবং সেখানে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি তুমি লো ব্লক স্ট্র্যাটেজি নিচ্ছ। তো আলটিমেটলি যে টিমটাতে স্কিল হচ্ছে মেন ব্যাপার,
তো তারা তো এইভাবে ফাইট ব্যাক করে ঘুরে আসবেই। এবং ইংল্যান্ডের আরও একটা স্ট্র্যাটেজি খুব ড্রামাটিক্যালি এবং খুব ড্রাস্টিক্যালি ফেল করেছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আর্জেন্টিনার প্লেয়ারদেরকে উত্ত্যক্ত করা। দেখো, এই সেমিফাইনালটা থেকে আর্জেন্টিনার থেকে অনেক বেশি ইংল্যান্ডের চাহিদা ছিল ফাইনালে যাওয়ার। দেখো, আর্জেন্টিনা 3বার ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, মেসি তার কেরিয়ারকে কমপ্লিট করে নিয়েছে। আমি আগেও বলেছি মেসি 2026-এর ওয়ার্ল্ড কাপটাকে এনজয় করছে, তার লিগাসিটাকে আরও একটা জায়গাতে এমন মজবুত করে যাচ্ছে যেটাকে ভাঙতে গেলে হয়তো 100 বছর সময় লেগে যাবে। কিন্তু ইংল্যান্ড, যারা 60 বছর আগে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, যারা জীবনে একবার 96 বছরে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, তাদের তাগিদটা বেশি হওয়া দরকার এই আর্জেন্টিনার থেকে। সেখানে দেখা গেল যে তাগিদ একটা সময়ে গিয়ে পুরো ডাউন হয়ে গেল, বিকজ নেগেটিভ ফুটবল তোমাকে ম্যাক্সিমাম সময় অবধি কখনোই ভালো রান দিতে পারে না, যেটাকে আমরা বলি হারাম বল। এই হারাম বল কখনোই মানে তোমাকে উইনার এনে দিতে পারবে না, তোমাকে কোথাও ফাইনালে পৌঁছতে পারবেই না। সেটা টমাস টুকেল হয়তো বুঝতে পারেননি, বা তিনি হয়তো ভেবেছিলেন যে আর্জেন্টিনা টিমটা অনেক উইক রয়েছে, এক্সস্টেড রয়েছে, প্রচুর ঘাম ঝরে গেছে, প্রচুর এনার্জি লস হয়ে গেছে আগের 3টে ম্যাচে। সো 60 মিনিট 70 মিনিটের পর হয়তো এই টিমটার এনার্জি ডাউন হয়ে যাবে এবং তারা আলটিমেট ম্যাচটা ছেড়ে দেবে। এটা যদি টমাস টুকেল সত্যিই ভেবে থাকেন, এটা যদি তার স্ট্র্যাটেজি হয়ে থাকে, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছিলেন। মানে সিরিয়াসলি বলছি, আমার যতটুকু উপলব্ধি হয়েছে ম্যাচ থেকে আমি সেটাই শেয়ার করলাম। আর আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনাল হবে, কিছু ট্রিভিয়া এবার শেয়ার করব। 96 বছর পর আবারও দুটো স্প্যানিশ স্পিকিং কান্ট্রি তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালের মুখোমুখি। 1930-এর ওয়ার্ল্ড কাপে এটা প্রথম হয়েছিল, মানে ইনাগুরাল এডিশনে হয়েছিল। উরুগুয়ে এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল, উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে স্ক্যালোনি, হি ইজ দ্য 5th কোচ যিনি কনজিকিউটিভ ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেলেন। এর আগে একমাত্র 1934 আর 38-এ যিনি ইতালির কোচ ছিলেন, তিনি শুধুমাত্র পরপর 2বার জিততে পেরেছিলেন। তারপর এটা কার্লোস বিলার্দো, তিনিই গেছিলেন, তিনি আর্জেন্টিনাকে 86-তে জিতিয়েছিলেন, 90-এ তিনি জিততে পারেননি, আনফর্চুনেটলি জার্মানির কাছেই হারতে হয়েছিল। তারপর এটা করেছিলেন কার্লোস আলবার্তো পেরেরা, যিনি ব্রাজিলের 1994-এর কোচ ছিলেন, জিতেছিলেন, কিন্তু 98-এ তিনি আনফর্চুনেটলি ফ্রান্সের কাছে সেই 3-0 গোলের লজ্জার হার ব্রাজিলকে ফেস করতে হয়েছিল। তারপর এই রেকর্ড কিন্তু করেছিলেন দিদিয়ের দেশো, যিনি 18 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং 22-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়ে তিনি এই আর্জেন্টিনার কাছেই হেরেছিলেন। আবারও সেই আর্জেন্টিনা আন্ডার দ্য গাইডেন্স অফ লিওনেল স্ক্যালোনি কিন্তু 22-এর ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন এবং তিনি 26-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিয়ে গেলেন। একটা এক্সাইটিং, ইন্টারেস্টিং, একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ফাইনাল আমরা দেখব। এবং আবারও বলছি, যদি আর্জেন্টিনা পিছিয়েও থাকে, 1 গোল হতে পারে, 2 গোল হতে পারে, যতক্ষণ না ফাইনাল হুইসেল পড়ছে, তো ভাই বাকি যারা রয়েছ এনজয় তো করোই না, মানে মনের মধ্যেও এনজয়মেন্টকে এনো না। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।